আসসালামু আলাইকুম। আপনি যদি তৃতীয় টি-20 ম্যাচেও জিম্বাবুয়ের বোলিং কার্ডটা লক্ষ্য করে দেখেন তাহলে সেখানে দেখবেন এনগারাভা ২টা উইকেট পেয়েছেন আর অন্যদিকে ব্লেসিং মুজারাবানি তিনি ৫-এর নিচে রান দিয়েছেন। থ্রু আউট দ্য সিরিজ এই এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি দুই লম্বা বোলার যারা ৬ ফিট ৪ ইঞ্চির ওপরে উচ্চতা, যারা ক্রিজ থেকে এই কন্ডিশনে এক্সট্রা হাইট জেনারেট করতে পারেন, তাদের এগেইনস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের টেকনিক্যাল দুর্বলতার জায়গাটা প্রকাশিত হয়েছে। শুধুমাত্র তানজিদ হাসান তামিমকেই দেখা গেছে যে এই দুই লম্বা বোলারের এগেইনস্টে আসলে কিভাবে ব্যাটিং করতে হয় প্রপার টেকনিকটা তিনি ধরতে পেরেছেন। যেই ম্যাচটাতে অর্থাৎ ওয়ানডের যে ম্যাচটাতে ব্লেসিং মুজারাবানি এবং এনগারাভা খেলেন নাই, ওই ম্যাচটা এবার বাংলাদেশ ডমিনেট করে জিতেছে এবং আই এম প্রিটি মাচ শিওর যদি এনগারাভা এবং মুজারাবানি খেলতেন ওই ম্যাচটা বাংলাদেশ ডমিনেট করে জিততে পারতো না, কিংবা তারা হারতেও পারতো। এই তানজিদ তামিম আসলে কোন কৌশলে এই লম্বা বোলারদেরকে ডমিনেট করেছেন সে ব্যাপারটা ব্যাখ্যা করার আগে অনেকেরই একটা প্রশ্নের জায়গা আছে যে আসলে শেষ বলের আগে শেখ মেহেদী যখন ব্যাটিং করছিলেন তখন আম্পায়ার ডেড বলটা কেন ডাকলেন। আম্পায়ার আসলে মূলত ডেড বল ডেকেছিলেন কারণ বোলার যখন রান আপে ছিলেন ওই সময়টাতে কোনো একজন ফিল্ডারের একটা মুভমেন্ট ছিল, অর্থাৎ খুব সম্ভবত যতটুকু আমি জানতে পেরেছি ডিপ স্কোয়ার লেগ অঞ্চলে ফিল্ডারের একটা মুভমেন্ট ছিল। ওই মুভমেন্টের কারণে বোলার বল করার আগেই কিন্তু আম্পায়ার ডেড বলটা কল করেছেন। এরকম ডেড বলের ক্ষেত্রে কিন্তু আবার অনেক সময় এরকম ঘটে যে কোনো ফিল্ডার যদি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যাটসম্যানকে ডিস্ট্র্যাক্ট করার জন্য মুভমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আবার ব্যাটসম্যান ৫ রান পেনাল্টিও পায়, সেই নিয়মও কিন্তু আছে। তবে যেহেতু এক্ষেত্রে আসলে ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানকে ডিস্ট্র্যাক্ট করা হয় নাই, বাট ফিল্ডারের একটা মুভমেন্ট ছিল, আম্পায়ার কিন্তু বোলিং করার আগেই সেখানে একটা ডেড বল কল করেছেন। এবারে তানজিদ তামিম আসলে কোন টেকনিকের উপর বেস করে এই লম্বা বোলারদেরকে খেলেছেন সেটা যদি আমরা একটু বর্ণনা করতে চাই তাহলে খেয়াল করে দেখবেন তানজিদের আজকের দুইটা ছক্কা কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে, পেছন দিক দিয়ে। এই টাইপের লম্বা বোলার যখন এক্সট্রা হাইট পাচ্ছে, এবং আমরা জানি যে জিম্বাবুয়ের এই মাঠগুলো কিন্তু আকৃতিতে অনেক বড়, ৭৫ মিটারের মতো বাউন্ডারি, এটা প্রেস কনফারেন্সে মোহাম্মদ আশরাফুল একদিন বলেছেন। সো তানজিদ হাসান তামিমকে এই টেকনিকটা অবলম্বন করতে দেখা গেছে, তিনি কিন্তু অনেক বড় ট্রিগার মুভমেন্ট নিয়ে ফাইন লেগ অঞ্চলটাকে ব্যবহার করছিলেন এবং তার ছক্কাগুলো আপনি লক্ষ্য করে দেখলে দেখবেন যে ওই জায়গাটা দিয়ে তিনি মেরেছেন। ইভেন সাইফ হাসানকেও আজকে প্রথমে যখন তিনি বাউন্ডারিটা মারলেন সেটাও কিন্তু ফাইন লেগ অঞ্চল দিয়ে মেরেছেন, এবং তার পরবর্তী সময় আবার যখন স্কোয়ার লেগ বা মিড উইকেট অঞ্চল দিয়ে মারতে গেছেন সেই জায়গাটা ধরা খেয়ে গেছেন। আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট আ ফ্যাক্ট, সেটা হচ্ছে এই টিমটার যিনি ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল লম্বা বোলারদেরকে আসলে কিভাবে পানিশ করতে হয় তার চাইতে আমাদের বাংলাদেশে আসলে কেউই কিন্তু জানেন না। আমরা যদি ২০০৫ সালের কথা চিন্তা করে দেখি, ট্রেমলেটের মতো ৬ ফিট ৮ ইঞ্চির বোলারকে কিভাবে আসলে ফাইন লেগ বা স্কোয়ার লেগের ওই চোরাগুলির পথটা দিয়ে মারতে হতো মোহাম্মদ আশরাফুল খুব বেটার জানতেন। তারপরও এই টিমটার কেন লম্বা বোলারদের এগেইনস্টে এই স্ট্র্যাটেজি খুঁজে পেতে এত সময় লাগবে সেটা আমি আসলে জানি না। কেন একদম শেষের দিন পর্যন্ত আমাদেরকে দেখা লাগলো যে মাত্র একজন ব্যাটসম্যানই কনসিস্টেন্ট বেসিসে আসলে লম্বা বোলারদেরকে ভালো হ্যান্ডেল করেছেন। আমরা এর আগের দিন সাইফুদ্দিনের যে লাস্ট ওভারটা ছিল সেই সাইফুদ্দিনের লাস্ট ওভারটা তো দেখেছিলাম, সাইফুদ্দিন কিন্তু অনেক বড় শাফলিং নিয়ে এই ফাইন লেগ অঞ্চলটাকে ব্যবহার করছিলেন, বিকজ লম্বা বোলার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে মাঠের পরিসীমাটা বা মাঠের ব্যাপ্তিটা অনেক বড়। সো সেই জায়গাটা অনেক সময় দেখা যাচ্ছিল যে আপনি মিড উইকেট কিংবা স্কোয়ার লেগ টার্গেট করে যখন পুল শট করছেন তখন উইকেটের পতনের একটা সম্ভাবনা থাকে। সো আমার কাছে মনে হয় যে পুরো সিরিজ ব্যাপী লম্বা বোলারদের এগেইনস্টে এই কন্ডিশনে আসলে কিভাবে বা কোন টেকনিকে ব্যাটিং করতে হয় সেই জায়গাটাই বাংলাদেশের ব্যাটসম্যানরা ধরতে পারেনি, এক্সেপ্ট তানজিদ তামিম। তানজিদ তামিম ধরতে পেরেছেন দেখে তানজিদ তামিম ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেসে তিনি সফল হয়েছেন। তিনি ওয়েট করেছেন লম্বা বোলারদের ওই সময়টুকুতে তিনি পার করেছেন। এর আগের ম্যাচটা তো আমরা দেখতে পেয়েছিলাম যে বেশি হাইটের বোলার যে দুজনই আসলে আছেন মুজারাবানি এবং এনগারাভা, এই দুজনকে তানজিদ তামিম জাস্ট টাইম পার করে দিচ্ছিলেন এবং শট যখন খেলছিলেন ওই ফাইন লেগ অঞ্চলটাকে বেস করে শট খেলছিলেন। সো তারা ধরতে পেরেছে, কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে যেমন সাইফ হাসান আজকে একটা শট কিন্তু খেলেছেন ওই জায়গায়, পরবর্তী সময় কিন্তু এক্সিকিউশনটা ভালো মতো হয় নাই। সো আমি জানি না যে আসলে লার্নিং প্রসিডিওর আমাদের এখানে কতদিন পর্যন্ত চলে বা চলবে, বাট ডেফিনেটলি এভরিডে ইজ এ লার্নিং। এবং এটা তো অবশ্যই যে ওই টাইপের কন্ডিশনগুলোতে এগেইনস্ট বোলার্স হু হ্যাভ এনর্মাস হাইট তাদের এগেইনস্টে বল যখন এক্সট্রা বাউন্স করছে টেকনিক্যাল ডেফিসিয়েন্সি তো বাংলাদেশের ব্যাটসম্যানদের আছে ডেফিনেটলি, এবং মাঠ যখন বড়, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা এই জায়গাটাতে আসলে ওইভাবে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন নাই। ইয়াসির রাব্বির সিলেকশনটা নিয়ে অনেক কথা হচ্ছিল, আমরা সবাই কথা বলেছিলাম। একটা বিষয় কিন্তু একটু উল্লেখ করার মতো, সেটা হচ্ছে লম্বা বোলারদের এগেনস্টে এক্সট্রা বাউন্সের এগেনস্টে ইয়াসির রাব্বি
অন্য অনেকের চাইতে বেটার টেকনিক এক্সপোজ করেছেন। আজকের ম্যাচটা যেভাবে সরে গিয়ে তিনি আউট হয়েছেন, আমার কাছে মনে হয় যে দ্য ডিসিশন ওয়াজ রাইট, বাট টাইমিংটা হয়তো বা প্রপারলি করতে পারেন নাই, সে কারণে হয়তো বা রান তিনি করতে পারেন বা স্ট্রাগল করেছেন। কিন্তু এর আগের যে দুটা ম্যাচে তিনি রান করেছেন, আমার কাছে মনে হয়েছে যে এই লম্বা বোলার কিংবা এই টাইপের কন্ডিশন যেখানে একটু এক্সট্রা বাউন্স আছে, ইয়াসির রাব্বি বেটার টেকনিক এক্সপোজ করেছেন। অলদো ইটস নট রেগুলার বা একটা সিরিজ দেখে আমরা বলতে পারবো না, বাট ইয়াসির রাব্বি সেই জায়গাটা বেটার টেকনিক এক্সপোজ করেছেন। কিন্তু আপনি যদি কনসিস্টেন্ট বেসিসে চিন্তা করেন, ইট ওয়াজ তানজিদ হাসান তামিম, যিনি সত্যি কথা বলতে এই লম্বা বোলারদের এগেইনস্টে হি প্লেইড বেটার, কারণ তিনি আসলে রাইট জায়গাটা বা রাইট প্লেসমেন্টটা খুঁজে পেয়েছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।